ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি অলিভ আহমেদ RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে জানাচ্ছি আপনাদের ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে RTVতে নিউ ইয়র্ক স্টুডিওতে ঈদে উপস্থিত হয়েছে বাংলাদেশের এক ঝাঁক তারকা। আমার বাম দিকে আছে বাংলাদেশের 2000 সালের লাক্স সুপারস্টার মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ঈদ মোবারক আলী ভাই, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। বাম পাশে আছে আর এক স্বনামধন্য অভিনেত্রী মডেল নোভা ফিরোজ। ঈদ মুবারক সবাইকে। অলিভ ভাই, তোমাকেও অনেক ঈদ মুবারক। এবার দর্শক আমি আসি আমার ডান দিক থেকে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মডেল নাফিজা জাহান। ঈদ মোবারক অলিভ ভাই, ঈদ মোবারক সবাইকে। এরপর দর্শক আমাদের সাথে আরেকজন আছেন, আমি তাকে পরিচয় করিয়ে দিব। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার সাথে আজকে আছে ইপসিতা, শবনম, শ্রাবন্তী। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক আমার সব কলিগদেরকে, আমার ছোট বোনদেরকে এবং আপনাকে। তোমাদের সবাইকে সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে দেখে আজকে। তোমাকেও সুন্দর লাগছে। অনেক সুন্দর আমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঈদ তো এই জন্য, ঈদ তো নিশ্চয় সবার ভালো কাটছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ঈদ কাটছে। আমি কিন্তু একটু নার্ভাস। কেন? চারটা মেয়ে নিয়ে বসে আছি, আমি খুব টেনশনে আছি এখন, কারণ তোমাদের যে আড্ডাটা হয় সব সময়, আজকে যদি দর্শকদের সামনে এরকম আড্ডাটা যদি হয়। তার আগে একটু তোমার কাছে আমার একটা প্রশ্ন। আজকে RTV স্টুডিওতে আমাদের আড্ডাটা কি সেন্সরড আড্ডা হবে নাকি আনসেন্সরড আড্ডা হবে? আনসেন্সরড। আজকে আমি ভুলে যাচ্ছি যে আমার সামনে ক্যামেরা আছে। আজকে প্রাণ খুলে আড্ডা হবে, কারণ ঈদ মানে আনন্দ, আনন্দ মানে আড্ডা, আর আড্ডাটা জমে যখন সব বন্ধুরা একসাথে হয়। আর আমরা সব বান্ধবীরা মিলে যখন তোমাকে পচাবো তখন আড্ডাটা কিন্তু আরো বেশি জমে যাবে। আমি পছাবো না, don't worry। না, ও শ্রাবণ তো পছাবে না, আগেই বলে দিল। ঈদ কেমন যাচ্ছে, কোরবানির ঈদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, নো কমপ্লেন, কোনো কমপ্লেন নেই। শ্রাবণ? আলহামদুলিল্লাহ গুড। মিলা হোসেন? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আমি অনেক এনজয় করি। আমার কাছে মনে হয় যে ঈদ মানে এক স্পেশাল, বছরে মানে দুবার আমার স্পেশাল ডে আসে। স্পেশাল ডে, আজকেও একটা স্পেশাল Of ডে, course, কারণ that's সবাই why. একসাথে। Yeah, we all are আমেরিকাতে together. হয় না, কিন্তু কিছু অকেশনে হয়তো সবাই আমরা একসাথে হই আর কি। নোভা? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে ঈদ। আর আমার কাছে যে কোনো উৎসব, যে কোনো মজা করার, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে কোনো উছিলা আমার কাছে সবসময় খুবই প্রিয়। আমি খুবই ফেস্টিভ্যাল পছন্দ করি, আমি মানুষ পছন্দ করি, আমি সবাই মিলে একত্রিত হতে খুব পছন্দ করি। তো সেই জায়গা থেকে যখন এই ঈদ আমাদের আসে, ঈদের সময় যে এই যে দেশের বাইরে আছি কিন্তু তারপরেও বিদেশের মাটিতে যে এই একটা পরিবার, আমাদের একসঙ্গের কলিগ, বড় বোনরা আছে, বান্ধবী আছে, তুমি আছো, বড় ভাই, বন্ধু যাই বলি। তো এই যে এই কাছের যে মানুষগুলোকে আমরা দেশের মাটির বাইরে এসে বিদেশের মাটিতে পেয়েছি, এবং এরা যে আমার একটা দ্বিতীয় পরিবার হয়ে উঠেছে, এবং ঈদটা এই মানুষগুলোর সঙ্গে যে ভাগাভাগি করে নিতে পারছি, নিজেকে কিন্তু একা মনে হচ্ছে না। তখন মনে হচ্ছে যে না, আমি আমার পরিবারের সঙ্গেই আছি। আর এই পুরো বিষয়টা আমার কাছে খুব মজা লাগে। যেমন ঈদের সময় মিলাপুর বাসায় হচ্ছে সবাই একসাথে হয়, আমরা হচ্ছে সবাই মিলে হাসাহাসি করি। সময়টা যে আসলে কিভাবে কেটে যায়, মনে হয় কি সামনের মানে পরের বার দেখা হওয়া পর্যন্ত যে এনার্জির একটা কি বলবো কোটা থাকে, সেটা আসলে রিফিল হয়ে যায়। মনে হয় যে হ্যাঁ, এই যে আমি রিচার্জড হয়ে গেলাম, আমার আবার পরের বার দেখা হওয়া পর্যন্ত এই এনার্জি দিয়ে চলবে। আমাদের সবার পক্ষ থেকে তোকে ধন্যবাদ, আমাদের মনের কথাটা তুই এত সুন্দর করে বুঝাই বলে দিলি, আমাকে আর অত কথা বলতে হবে না। না, তুমি আজকে বলবে, আমরা আজকে শুনবো। আমরা আজকে শুনবো। হ্যাঁ, ঈদে কার বাসায় কি রান্না হচ্ছে? পোলাও, কোরমা, গরুর মাংস। আমি অত ভালো রান্না করতে পারি না, বাট এই সেম মানে যা রেগুলার। নাফিজা? এই তো সেম, পোলাও, গরু তো মাস্ট, কোরবানি ঈদ গরু, কারণ আমরা খাসি খাই না। সো আমি আর আমার হাজব্যান্ড গরু প্রিয়, আমরা গরু লাভার। জানি জানি, বুঝি। একদম। তারপরে
তারপরে যা হয় সেমাই জর্দা মিষ্টি এই তো। আমি সবসময় সব এপিসোডে সবার কাছ থেকে দাওয়াত নেই, কিন্তু হ্যাঁ। আমার এই এপিসোডে দাওয়াত না লাগবে, আমি সবার বাসায় দাওয়াত খাই অলরেডি। আপনার ছাড়া তো ঈদই হবে না বাই দ্য ওয়ে। কোরবানির ঈদে বাংলাদেশে আমরা অনেক সময় অনেক মজা করি, আমরা কোরবানির হাটে যাই, কিন্তু আমেরিকাতে তো সেই জিনিসটা আমরা পারি না। ওইটা কি মিস করা হয় বাংলাদেশে? আমার মনে হয় হাটে যাওয়ার যে বিষয়টা ওটা ছেলেরা বেশি মিস করবে, কারণ হচ্ছে যে বাংলাদেশে থাকতেও আসলে আমার কাছে মনে হচ্ছে যে মেয়েরা সবসময়, বা আমার আসলে যাওয়া হয়নি কিন্তু যে গরু আসবে, ছাগল আসবে, সেটা, হ্যাঁ সেটা সেটা বাসায় বাসায় যখন নিয়ে আসা, আসা সেটা একটা ভিন্ন যখন জিনিস। দেশে ছিলাম আমি গাড়ি নিয়ে ওয়েট করতাম, বাট আমি যেতাম কি, হাটে। ইয়ে হাটের পাশে? পাশে মানে আমার দেখতে হবে কোন গরু মানে কিনবে, কোন ছাগল কিনবে, এটা আমার দেখতে হবে, ওটা আমি এনজয় করি। দেন চুজ করা হয়ে গেলে ওরা নিয়ে আসবে, আমি বাসায় চলে আসবো। আমাদের ওখানে এমন একটা জিনিস হয়, কার বাসায় কত বড় গরুটা আসবে, কে কেমন করে মানে সুন্দর হয় সেই প্রতিযোগিতা। বাট ওটা তো কোরবানিটা তো আল্লাহর নামেই দেওয়া হয়, বাট ওই জিনিসটা আমি খুব মিস করি, মানে কখন আসবে গরু দেখবো, কারটা বড়। বাংলাদেশের ঈদটার এখানে ঈদটার মধ্যে এই একটা পার্থক্য। এখানে কোনো ঈদই হয় না আমার। এখানে আসলে ঈদের দিন তো বুঝাই যায় না ঈদের দিন, যে যদি না আমরা কারো বাসায় যাই দাওয়াতে, না হলে তো রেগুলার ডে তখন কাজে তো। নামাজ পড়েই হয় বাসে হয়তো আমিও ঘুমাই যাই, হ্যাঁ, একটু আর ঘুম যারা যায়। কাজ করে তাদের জন্য তো এটা আসলে নরমালি, তাই না? ঈদের দিনটা ফ্যামিলি, একদিনই সব, একদিনই শেষ, পরের দিন তো কাজ। সালামি সালামটা তো আজকে আপনি দিবেন, মানে আজকে আপনি দিবেন। সবাই খেলে আমাকে ধরে কেন? তুমি তো বড় ভাই। হ্যাঁ ঈদি, হ্যাঁ, হ্যাঁ। ঈদিতে আজকে আপনি তুমি দিবেন। আজকে আমাদেরকে ঈদি আপনি দিবা। আমাদের বট গাছ। আমি যে সেটা কি মুসিবত নিয়ে করি। এসছেন, নিয়ে এসছেন? আচ্ছা এটিএম এ যাবো আমরা, সমস্যাই নাই। না, আমি এখন শুনতে চাই যে বাংলাদেশে তোমরা তো সালামি পেতা ছোটকালে হোক, এখন বড় হয়ে যাওয়ার পরে তোমরা এই অভিনয় জগতেও ধরো কলিগসদের কাছ থেকে কিরকম মানে সালামি পেতা, বা পরিবারের কাছ থেকে কিরকম মানে সালামি রিলেটেড কোনো মজার ঘটনা আছে কিনা? সেটা তো মানে আছে আমার, যেমন মানে পরিবার বা কাজের নাটকের অভিনয়ের কলিগদের সাথে তো, বা সিনিয়রদের সাথে তো আছেই, বা ধরেন যেমন হচ্ছে ডিরেক্টর প্রডিউসার যারা আছেন তাদের সাথে একটা ওই সালামি নিতে হবে ঈদের আগে, কারণ দেখা গেছে যে চাঁদ রাতের দিনও আমরা শুটিং করছি, তো ওই সময় হচ্ছে না এখন সালামি নিয়ে হচ্ছে বাড়ি ফিরবো, ওই রকম একটা জিনিস। কিন্তু আমার যেটা মানে পরবর্তীতে হতো যে টোস্টার প্রোডাকশন নামের একটা প্রতিষ্ঠান আছে আমার বাংলাদেশে, আর এখানেও তো এটা চলছে। তো যখন হচ্ছে আমি বাংলাদেশের অফিসে, সেখানে আমি অ্যাজ আ প্রডিউসার কর্মরত ছিলাম বা দায়িত্বে ছিলাম, তো তখন তো হচ্ছে সব মানে আমি আপু, এখন আমি তো আসলে মানে আপু হয়ে অভ্যস্ত ছিলাম না, তখন হচ্ছে যে মানে সবাইকে দিতে হচ্ছে, কিন্তু দেয়ার মধ্যেও একটা আনন্দ আছে, আবার নেয়ার মধ্যেও একটা আনন্দ আছে। আমার মনে হয় আনন্দটা দুই পাশে। তো আজকে দেয়ার আনন্দটা তুমি যেন পাও, আমি কিন্তু সেই জন্য- নেওয়ার আনন্দটা না, নেই। না, আমি না, নেওয়ার না, না, আনন্দটা না, নেই। বেশি নেয়ার উপভোগ করি। আনন্দের সাথে দেয়ার আনন্দটাও তোমাকে পেতে হবে, যে জন্য আমরা বোনেরা তোমার এখানে আছি। Of course. তুমি সেই আনন্দ থেকে বঞ্চিত হতে পারবে না, তোমাকে আমরা বিতাড়িত করতে পারবো না। ইনশাআল্লাহ কি ভালো কিছু একটা হবে, ভালো কিছু। আচ্ছা, আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চেন ফর ইউ। কোরবানিতে আপনার এটা মানে কেমন ছিল এক্সপেরিয়েন্স এই কোরবানি? কোরবানির ঈদে যেটা হয় যে ওই যে হাটে যাওয়া, শেষ দিনে হাটে যেতাম, তো আমি যেতাম, আমার সাথে আমার ড্রাইভার যেত। আমার ড্রাইভার খুব দামাদামি করতে পারতো, আর ও দামাদামি করে, আর আমার কিছুক্ষণ পর পর ফোন দেয় যে স্যার এটা বলছি আর একটু কমা। হ্যাঁ, বলছি স্যার আর কমাবো স্যার, আর তো দিবে না, আর কমাবে না। তো এরকম দামাদামি করে গরু নিয়ে আসতাম, আর যখন নিয়ে আসতাম তখন একটা কথা শুনতে হতো, এই কত, এই কত, ভাই কত করে এই একদম কোরবানির ঈদের মানে নামাজের আগ পর্যন্ত, মানে গরু জবাইয়ের আগ পর্যন্ত কত 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 নিল আপনাদেরটা। হ্যাঁ, হ্যাঁ, তো এটা বাংলাদেশে এখন মিস করি, এইখানে মিস এটা করি। true। এখন শ্রাবন্তী, যেটা হচ্ছে যে ঈদের সালামি রিলেটেড কোনো? হ্যাঁ, আমার বোন আছে, 2 বোন আমাকে দেয়, দুলা ভাই দেয়, ভাইয়াদের কাছ থেকেও পাই, আর আমার দিতে হয় আমার 2 মেয়েকে, আমার ছোট যারা আছে তাদেরকে। বাট হ্যাঁ, আমার আব্বা আম্মার সালামি আমি অনেক 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 বেশি মিস করি এবং ইমোশনাল হয়ে যায় সকালটা যখন আসি ঈদের দিন। আর এই তো সালামি হচ্ছে স্পেশাল থিং আমার মনে হয় ঈদের জন্য, এবং এটা সালামি পাইলে পকেটটা খুব এটা ভারী ভারী লাগে। মন এমনি ভালো হয়ে যায় বাট সালামি। এইটা সত্যি যে শ্রাবণ আপু
পাওয়াটা বেশি পছন্দ করে দেয়াটা হচ্ছে। কারণ লাস্ট ঈদে আমার কথাটা বলো। হ্যাঁ না, তোমাকে এত কিছু করতে হয় না, তুমি ইজিলি সালামি দিয়ে দিছো। শ্রাবণ আপু পায়ে ধরে শুয়ে বসে তাও তার হাত থেকে সালামি বের হয় না। আল্লাহ, মনে নাই তোমার? না, আমার পেতে খুবই ভালো লাগে, হ্যাঁ, পেতে ভালো লাগে, দিতে ভালো লাগে না। দিতে খুব কষ্ট হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ছোটবেলায় আমার ক্ষেত্রে এটা হতো যে একটা মানে ব্যাগের মধ্যে সারাদিন সালামিটা জমানো হতো এবং হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলা সব বন্ধু বান্ধব মিলে আর কি, আইসক্রিম। না কার সালামি কত, কে কত মানে বেশি সালামি পেয়েছে সেটার একটা মানে ইয়ে হতো, ইভ্যালুয়েশন হতো। তো তোমাদের কারো ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে সবারই এরকম হয়। এটা হ্যাঁ। সবার ক্ষেত্রেই আমার আসলে হয়েছে। বন্ধু বান্ধবের সাথে না, আমার কাজিনদের আমার সাথে। কাজিন হ্যাঁ। সেম, আমার সেটাই। ভাই বোনদের আমরা হ্যাঁ। 5 ভাই বোন, আমাদের মধ্যে সেটা হতো, কাজিনদের মধ্যে হতো। আমার একটা, যেমন আমি অনেক বছর ধরে এখানে 2003-তে এসেছি, সো আমার কোরবানি ঈদে যাওয়া হয়েছে, রোজার ঈদে যাওয়া হয়নি। তো 5 বছর আগে আমি গেলাম কোরবানি ঈদে, আমি ছিলাম তখন, আমার সব ফ্রেন্ডরা। আমার বাবা দিল 5,000, ওটা 5,000 দিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে। তো আফজাল ভাই ফোন করলো, আফজাল হোসেন, কিরে তুই ঈদে এখানে, তুই কখন আসবি? তো ঠিক আছে, আমি বললাম আফজাল ভাই আমি আসবো, রাতে আসবো, যেহেতু বর সহ গিয়েছি। গেলাম, যাওয়ার পরে আফজাল ভাইয়ের ওখানে খাওয়া দাওয়া করার পরে আফজাল ভাই কিছুক্ষণ পরে এসে আমাকে না হাতে একটা খাম দিল। আমি তো লজ্জায় নিব কি নিব না, আমি খুবই মানে বললাম যে আফজাল ভাই কেন? তুই আমার মেয়ের মতো। খুলে দেখি 30,000 টাকা। একটা গরু ছাগল একটা ওয়াজ ভাই মানে মানে বেস্ট একটা সালামি ছিল, এবং এটা অলওয়েজ আমি বলি যে সত্যিই তো, এটা yeah, বিশাল it's ব্যাপার। true. এখন তো জামাইয়ের কাছ থেকে নিশ্চয়ই পাওয়া হয়। ও জামাইয়ের কাছ থেকে তো মানে আমি তো মানে কাপড় পরি বা মানে নতুন কাপড় পরি বা কিছু শাওয়ার করি আর না করি, ওকে 2 দিন আগে থেকে বলতে থাকি যে ঈদ সালামি, কিন্তু কি আমি দিবা? সালাম করব, কি দিব? আমি শাওয়ার করি আর না করি, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাকে সালাম করব, টাকাটা রেডি রেখো। এখন আসি নোভার কাছে। রান্নার ব্যাপারটা একটু জানতে চাই। রান্না তো ওই যে ও রান্না কিন্তু মজা। খাইনি আমরা, জানি না তো। আমি রান্না খেয়েছি, আচ্ছা, ওর রান্না মজা। তাহলে তো আমরা এখান থেকে ওর বাসায় যাচ্ছি মনে হচ্ছে। না এটাতে কোনো প্রবলেম নেই, রান্না করতে কোনো প্রবলেম নেই। যেটা হচ্ছে যে যদি জানতে চাও যে ঈদের দিনের কি আয়োজন, যেটা সাধারণত আমাদের প্রতিটা বাঙালি বাসায় যে রান্নাটা হয়ে থাকে, পোলাও, মাংস, হয় কোরমা বা রোস্ট, দেখা যাচ্ছে যে একটু মিষ্টি, সেমাই, জর্দা, পায়েস, এগুলো। কিন্তু যেটা হচ্ছে যে ঈদের রান্নার কথা যদি বলো, আমি মানে একটা মানে আমার আম্মা, তুমি ওটা খেয়েছো যদিও, আমার আম্মার একটা স্পেশাল চিকেন কোরমা রেসিপি আছে। ওইটা আসলে মানে আমি মানে যেহেতু আম্মা নাই বা আমি আমার পরিবারের সঙ্গে যে ঈদগুলো খুব মিস করি, তখন আসলে ওই কোরমার স্বাদটা দিয়ে ঈদের দিন মনে হয় কি যে এটা মনে হয় আমি নস্টালজিক হই। স্বাভাবিক। আমার যেরকম ঈদের মানে ঈদের রান্নাটা, যেহেতু আপনি জিজ্ঞাসাই করবেন আমি আগেই বলে দিচ্ছি, আমাদের বাসায় কোরবানিতে মুরগির মাংস রান্নাটা হয় না, ওটা খাসি হবে না হয় গরু হবে। আমার মুরগিটা করতেই হয়, বিকজ আমরা দুজন মুরগির গরু, roast-টা লাগে রোস্টটা, actually, মানে খাসি আমরা লাগে। খাই না, সো আমরা Depend করে গরু actually, লাভার। কার বাসায় কি। আচ্ছা, এখন আসি আবার নাফিজার কাছে। নাফিজা, তুমি আমেরিকাতে অনেক বছর, বাংলাদেশে তুমি অনেক কাজ করে আসছো, ওই কাজগুলো কি মিস করো? সত্যি কথা কি, একটা টাইমে অনেক মিস করতাম, আমার কাজের জায়গায় মিস করতাম। বাংলাদেশকে তো অফকোর্স আমরা অলওয়েজ মিস করি, কাজের জায়গাটা মিস করতাম। ডে বাই ডে না, এখন হয়েছে কি আমি আর মিস করি না, বিকজ আমি আর ওইখানে ফিরে যাব না। সো মিস করলে হয় কি, তখন আমার কষ্ট বাড়ে, আমার দিন নষ্ট হয়, সারাক্ষণ দেখা যায় আমি ফিজিক্যালি এখানে কিন্তু মেন্টালি আমি ওখানে পড়ে থাকি। সো আমি যখনই আমি ডিসিশন নিয়েছি যে আমি এইটাই আমার লাইফ, এটাই নর্মাল, তারপর থেকে আসলে হয় না ওরকম করে হয়ে। তুমি তোমার নিজেকে দিয়ে চিন্তা করো, তাই না? তুমিও তো প্রচুর কাজ করেছো, অনেক কিছুর সাথে রিলেটেড ছিলা, এই তো লাইফ তো এখন এটাই আমার। এখনো এখানে টুকটাক করছি, চালিয়ে যাচ্ছি আর কি, মনের খোরাক যেটাকে বলা হয় আর কি। তো যেটা হচ্ছে আমার কাছেও খারাপ লাগে যে এখানে কাজ আর বাংলাদেশের কাজের মধ্যে অনেক পার্থক্য, এবং বাংলাদেশের দর্শক তো তোমাদের অনেক মিস করে। আমি তো প্রায় দেখি যে আপু আপনাকে দেখতে চাই, আপু আপনাকে দেখতে চাই, আপু আপনাকে দেখতে চাই। আপনাকে বলে?
আমাকে না আরে, না তখন আসলেই তখন ভালো লাগে যে স্টিল ওরা যে এখনো যে মনে রেখে যে মনে করে যে বলে যে মিস করি ওই নাটকের এইটা ওই তখন খারাপ লাগে বাট শ্রাবণ আমি মিস করি না একদম বললে ভুল হবে, মিস করি বাট আমি যে এখন তো আমি রিল বানাই ফেসবুকে ইনস্টাগ্রামে, সেটা দিয়ে আমি কভার করে ফেলি। আমি দেখি রিল তোর একটা জায়গা আছে আমি হ্যাঁ, সেই ওই- জায়গা। আমি বলি আমি শ্রাবণে বলি শ্রাবণ ওই জায়গা কিন্তু একটা স্পেশাল জায়গা, ও আমি যেখানে ওই বসে জায়গায় রিল বসে বানায়। রিল বানাই, হ্যাঁ হ্যাঁ। ওর জায়গাটাই স্পেশাল, ওইখানে একটা মনুমেন্ট হবে। হ্যাঁ ও যখন মানে ওই বাসা চেঞ্জ করবে বা কোনো ওখানে একটা মনুমেন্ট হয়ে যাবে যে এখানে শ্রাবণ বসে বসে রিল বানাইতো একদম। হ্যাঁ ওই যে যখন ইয়ে করি না দেখো ওইখানে যাই এইখানে চলো চলো বাচ্চাদের নিয়ে যাবে, এখানে এককালে শ্রাবণ রিল বসে reel বানাইতো বানাতো। বসে রিল বানাইতো। বাট মাশাল্লাহ শ্রাবণাপুর এনার্জি আছে। কিন্তু নর্মালি শোনো না গ্রুপে যখন কথা হয় কি করে মিলাপু বলো আমি ঘুমাবো আমার ঘুমে চোখ শেষ, ফোনটা রাখার 2 মিনিটের মাথায় দেখি একটা রিল কিভাবে বানানো থাকে। আমি বলে যে টাটা বাই বাই ঘুমাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি কি রিল আপলোড। না এটা একটা বিষয় আছে, কারণ আমার রিল বানায় রাখতে হয়, কারণ আমি একদিন রিল না দিলে আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে, ইভেন কলও আসে যে আপু আজকে রিল দেন নাই কেন, আপনি একদিন রিল না দিলে আমাদের ভালো লাগে না। এইটা আমাকে অনেকে ইনবক্স করে যে আপনি রিল দেখলে আমাদের ভালো লাগে, দিনটা ভালো যায়। এবং ওইটা মাঝে ফার্স্ট আমি বিশ্বাসও করি না, আমি দূর আমার যখন ভালো লাগবে আমি তখন দিব, বাট এখন এটা আমার মনে হয়ে গেছে যে এটা আমার দায়িত্ব, আমার এটা একটাও প্রত্যেকদিন- দর্শকদের চাহিদা। এবং না ওরা তারা মিস করে এবং টেক্সট করে, ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও কলে আমার সাথে কথা বলে যে আন্টি আজকে রিল দেন নাই কেন। আমি যেদিন ওই কলটা পেয়েছি তারপর থেকে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব, আমাকে পোস্ট। শ্রাবণ আরেকটা জিনিস লক্ষ্য করছি নাফিজা আইয়ে, শ্রাবণ কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেয়, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই হ্যাঁ দেয় কেন দিব না, বিকজ এবং এইটা ওর যে কমিউনিকেশনটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন এটা কারো এত টাইম নাই, কারো এত ঠেকা পড়ে না আমার রিলস বসে বসে দেখবে, আমাকে কমেন্টস করবে। আমি এমন কোনো বড় কোনো মানুষও না, তো তারা এত সময় নষ্ট করে এত সম্মান দিয়ে এত আগ্রহ নিয়ে আমাকে কমেন্টস করে, আই শুড রিপ্লাই। তুমি তো ক্রাশ, হ্যাঁ জাতির ক্রাশ। জাতির হ্যাঁ, crush। তোমার ইয়ে দেখলে বোঝা যায়, পোস্টে দেখলে বোঝা যায়, পোস্টের কমেন্টগুলো ছেলে মেয়ে দেখলে সবার। বোঝা যায়। ছেলে মেয়ে সব সবার crush। ও খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, ওর দায়িত্ব। হ্যাঁ দায়িত্ববোধটা। হ্যাঁ না এটা আমি- এটাও কন্টিনিউ, এই কাজটা আগেও করেছে এখন করছে, ইজ ভেরি গুড। এবং ওই সে পিচির কল পাওয়ার পরে আমার আসলে আমি আমি অবাক হয়ে গেছি যে এই বাচ্চাও আমার রিল দেখে, দেন আমি ফিল করি যে মানে না ওই আমার কথা- জেনারেশনটাও মানে এখন তোমার চিনছে, মানে পিচ্চি। তোমাকে চেনে, একদম পিচি। মানে এখনকার জেনারেশন এখনকার জেনারেশনও তোমাকে চেনে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আগের জেনারেশন ওইটা তো চিনেই ওরা তো চেনেই, বাট এখন যারা নতুন জেনারেশনও আসছে তারাও কিন্তু তোমাদের চিনছে। হ্যাঁ ওরা মজা পায়, বাচ্চারা ছোট ছোট। না সিরিয়াসলি দেখো যখন থেকে তুমি স্টার্ট আমি করলা তোদেরকেও বলি তোরাও কর, হ্যাঁ। কেন বসে থাকবি, Energy কারণ তোরা অ্যাক্ট্রেস, তোরা সবাই নাম ও করা রিল একজন হচ্ছে ওই ভালো- যে পাতা পড়বে, ও হাঁটবে, হ্যাঁ, একটা দুঃখের গান পিছন দিক দিয়ে যাবে। না, উচিত যারা আমরা এখন মিডিয়াতে কাজ করি না, মানে আমাদের ভিতরে তো একটা কষ্ট থাকেই যে কাজ করতে পারি না, উচিত নিজেকে সামহাও প্রেজেন্ট রাখা উচিত কোনো না কোনো মাধ্যম দিয়ে। আগে তো ফেসবুক রিল ছিল না, কিছুই ছিল না, আমাদের তো আর ওই টিভির মাধ্যম ছাড়া আর কোনো ওয়ে ছিল না নিজেকে প্রেজেন্ট করার। সো এখন যেহেতু এত অপশন এত কিছু, ওয়াই নট, কেন করবা না তোমরা, কেন নিজেকে গুটায় রেখে দিতে হবে, করবো না, নো, যখনই টাইম পাও কিছু না কিছু করলে বেটার, নিজেরও ভালো লাগে, মানুষও খুশি হবে, কারণ সবারই ফ্যান ফলোয়ার আছে, তো উচিত। আমি একে বলি, এটাও ঢিলা, মিলাকেও বলি না সব আমি ট্রাই করি ফ্যামিলি But আসলে ম্যানেজ হয় করে, না, ওরা আমাদের time তো সব- আসলে হ্যাঁ, বাচ্চা ফ্যামিলি অল টুগেদার, আর একটা ক্যামেরাম্যানও তো লাগে, তোমার ক্যামেরাম্যানকে আমি নিজেই সবকিছু ম্যানেজ করে করতে হয়, তো ক্যামেরাম্যান না নিজেরই হতে হয়। হতে না আরেকটা কথা, তুমি যদি ধরো যে তুমি তো বাইরে কাজ করো না, আমি বাইরে কাজ করি সকাল থেকে, হ্যাঁ, বাসায় এসে আবার হাজবেন্ডের জন্য রান্না করে ঘরদোর পরিষ্কার না, করে true. আবার রিলস বানাতে যাব, ও মা না, tired আমার তো লাগে। তখন মাথায় ঘুরে যে আমি পরের দিন বানাই সকালবেলা আবার কখন? কাজে যাব, আমার বাচ্চারা যখন স্কুলে থাকে এক তখন একটা, আমি হ্যাঁ। বানাই, বাচ্চারা যখন স্কুলে থাকে তখন আমি
আমার দায়িত্ব তখন ও ছিল। ফ্রি, ওইটা হচ্ছে ওর মি টাইম। এবার আসি মিলা হোসেনের কাছে। আপনি 2000 সালে ফটো সুন্দরী ছিলেন, এক সময় অনেক মডেলিং করেছেন, অনেক বড় বড় টিভিতে কাজ করেছেন। নোবেল ভাইয়ের কথা যদি বলি, নোবেল ভাইদের সাথে আপনি অভিনয় করেছেন, মডেলিং করেছেন। ওই যে সময়টা মিস করেন এখন? সেই সময়টা সেই সময়ের জন্য খুবই ভালো ছিল, সেই সময় অনেক কাজ করেছি, সেই সময়টাকে নিয়ে আমি এখন আনন্দ পাই। মিস যেটা করি, আমার মনে হয় আমি তো অলওয়েজ মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করেই যাচ্ছি, ম্যাগাজিন, ওই লেভেলের মিসটা আমি করি না, বিকজ ফ্যামিলি আমার কাছে ইম্পর্টেন্ট বেশি। আর যেহেতু আমি সবার সাথে মিলেমিশে থাকি, কাজ করছি, ওই মিসটা আমি করি না। বাট স্টিল যেহেতু আপনারা সবাই আমাকে সুন্দরী বলছেন, স্টিল আই ফিল গুড, সো মিসটা আমার হয় না। মিলা হোসেনকে কিন্তু এখানে অনেকে বলে খুব স্টাইলিশ, এখনো সেই যে ধরে রেখেছে, এর রহস্যটা কি? ও ছোটবেলা থেকে ছোটবেলা থেকে হয়তো ও এরকমই। বাই বর্ন আমি এরকম, ও এখন কিছু এরকমই। করার নাই। আমি বলি ও এরকমই। এবং মানে আমরা ম্যাট্রিক থেকে একসাথে, ক্লাস 10 থেকে, এবং ওর কোনো চেঞ্জই নাই, না ফিজিক্যালি না মেন্টালি, সে এরকমই। আমরাই বুড়ি নানি হয়ে গেলাম, না, আর না, আপনি ওকে দেখবেন না, ওর কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, আমাদেরও বয়স বেড়ে যাচ্ছে, আমরাও হ্যাঁ, বয়স but হয়ে যাচ্ছে, চুল এবং পড়ে যাচ্ছে, তার এত স্টেমিনা, মাশাআল্লাহ। না, এখনো এটা Thank you. এগ্রি করতে হবে, মানে মিলাপুর মানে যে different. এনার্জি, যে হ্যাঁ। স্ট্যামিনা, সে একলা এতগুলো মানুষের জন্য রান্না করে ফেলতেছে একা হাতে, সে এইটা করে ফেলতেছে। তারপরে হচ্ছে যে সবার সাথে যে ফুর্তি করা, মানে কালকে আবার সকাল থেকে সে কাজ করবে। Oh my God. হ্যাঁ, ছবি কোন আঁকা। দিকে না, রান্না না হয় সবাই এখানে করে, আমি মানলাম, এখানকার সব এটাও মহিলারাই মিলা নিউ হোসেনের ইয়র্কের- একটা গুণ, ও মাই গড, যে এত সুন্দর ছবি আঁকে। অনেক সুন্দর ছবি আঁকা, মাশাআল্লাহ। কবিতা লেখার তো হ্যাঁ। নাই বললাম। তো যেটা হচ্ছে, কাজ কি এখানে করা হয়েছে? টুকিটাকি কাজ করেছি, আমি তো অলওয়েজ বললাম আমাদের একটা বলিনি, একটা চ্যানেল আছে, ম্যাগাজিন আছে, সেখানে কাজ করেছি। বাট ফিজিক্যালি যে কাজটা করেছি আমি, সেটা হলো আরটিভির প্রডিউসার ছিলেন অলিভ আহমেদ। হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ সেটা একটা হয়েছে। খুব ভালো কাজ করেছিলাম, সেখানে তো আমার অনেক- খুব পছন্দ ছিল আমার কাজটা। সারা কেমন পেয়েছিলেন? আমি আমারটা অনেক নিয়ে বলবো বেশি। না। থাক, আপনি একটু বলেন। অনেক 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 ভালো ছিল, অনেক ভালো সাড়া আরটিভি পেয়েছি। প্রচার করেছিল, জি, আরটিভিতে জি গিয়েছিল। জি জি, ধন্যবাদ আরটিভি, এত সুন্দর একটা কাজ করতে পেরেছি আপনাদের সাথে। আমাদের প্রডিউসার অলিভ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। এখন আসি নোয়া ফিরোজের কাছে। বাংলাদেশের কাজ আর আমেরিকাতে কাজ কি মিস করো? যেটা হচ্ছে যে তুমি তো এটা জানো যে যেহেতু টোস্টার প্রোডাকশনের একটা নিউ ইয়র্ক ব্রাঞ্চও এখানে আছে, সেইটার সুবাদে আসলে পেছনে এবং সামনে দুইভাবেই আসলে আমার সেই মনের খোরাকটা ওই কাজ দিয়ে পূরণ হয়। তাছাড়া অলিভ ভাই, আমি যখন নিউ ইয়র্কে প্রথম আসলাম, ওই সময় তোমার সঙ্গে আমার কাজ করা হয়েছে, এবং 1 ঘন্টার শাস্তি সেদিনও মানে কয়েকজন আমাকে বলছিল যে খুব ভালো লেগেছে, খুব ভালো সাড়া পেয়েছে, এবং আমার পুত্র রাফাজও সেই শর্ট ফিল্মটাতে ছিল। তো তোমার সঙ্গে যে কাজগুলো আমার অভিনয় করা হয়েছে, বা যে বিজ্ঞাপনগুলোতে আমি পারফর্ম করেছি, এখানকার লোকাল কমিউনিটির যে বিজনেসগুলোর জন্য যে প্রোডাকশনগুলো বানানো হয়েছে, সেটার কিছুটাতে আমি কাজ করেছি। এবং মজার কথা হচ্ছে, এটা তোমরা হয়তো জানো না, অলিভ আহমেদ কিন্তু টোস্টার প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবেও সে কাজ করেছে, কারণ অনেকগুলোতে আমি যেহেতু সামনে ছিলাম। তো কেন মিলাপু, তোমাদের সাথে যে ওই যে বিজ্ঞাপনটা আমরা করলাম, যেটা হচ্ছে যে তুমি আর আফজাল ভাই, যেটা ওটা এখন আনরিলিজ, বাট সেখানেও তো আমাদের অলিভ আহমেদ ইপি হিসাবে ছিলেন। ও, ভুলে গেছিলাম তো। ওই টুকটাক আছি, বেঁচে আছি এই নিয়ে আর সোপাহার কি। রুস্তম তো বাহ, যাই হোক, আমেরিকাতে তো কাজ ভালো, হচ্ছে, হ্যাঁ। এটা সবচেয়ে ভালো দিক। কাজ কিন্তু শুরু হয়েছে প্রায় যেটা কয়েক হচ্ছে যে বছর। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এখানে তো আসলে আমাদের আমেরিকাটা অনেক বড়, কিন্তু বাংলাদেশি কমিউনিটি তো এত বড় না। আর লজিস্টিক, মানে এখানে তো আসলে সবকিছু ডলারে হিসাব হয়, এবং বিজনেসগুলোও তো এত বড় না। তো সেক্ষেত্রে হয়তো অত তামঝাম, অত আয়োজন করে বিজ্ঞাপন বা নাটক বা শর্ট ফিল্মের কাজগুলো হয় না। কিন্তু এই যে আমরা যে চেষ্টা করছি যে আরটিভির মতো একটা চ্যানেল এখানে, আমরা যেন আরও প্রফেশনালি কাজ করতে পারি। কিছুদিন আগেও কিন্তু এরকম স্টুডিও ছিল না, তাই না? তো এরকম আরটিভি খুলেছে, আরও অনেকগুলো চ্যানেল আছে, যেমন মিলাপুদের চ্যানেল আছে। এরকম পৃষ্ঠপোষকরা যখন আসবে, প্ল্যাটফর্মগুলো তখন কাজ আরো বেশি আসবে, হবে। তখন কাজের Right. মাত্রা বাড়বে, পারফর্মাররা তখন কাজ করতে পারবে প্রফেশনালি। হ্যাঁ,
প্রফেশনালি কাজ করতে পারবে। এবং এই যে ওই জায়গা থেকে আমি তোমাকে একটা মানে আসলেই আজকে তুমি উপস্থাপক বা বলে তুমি আমাদের ভাই বন্ধু বলে বলছি না, তোমার আসলে এই নিউ ইয়র্কের যে আমরা যে কাজ করছি এই কমিউনিটিতে যে এই কাজগুলো হচ্ছে সেটার পিছনে তোমার আসলে একটা অনেক বড় ভূমিকা আছে। সেটার জন্য তোমাকে আমরা আসলেই সাধুবাদ জানাই। কারণ তুমি যে এই যে মানে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর যে একটা ফ্রেজ আছে, তুমি আসলে সারাক্ষণ এটা করো। ধন্যবাদ। আমি এক লজ্জাবতী হয়ে যাচ্ছি। আমার নিজস্ব ব্যবসা যেটা, সেই ব্যবসাকে সময় দিতে হয়, ওইটাই হচ্ছে আমার রুটি রুজি। হ্যাঁ, ওইটার পরে তখন এই যে মিডিয়া যে আমাদের এখানে কিন্তু সবাই করে। তোমরা যারা আছো বা যারা কাজ করছে, যেমন নাফিজা কাজ করছে, একটা প্রফেশনে আছে, ও কাজ করে এসে সময় দিচ্ছে হয়তো মিডিয়াতে। ওই তুমি একটা নাটকের কথা বললে না, এই প্রসঙ্গে আসি। নাফিজা অনেক আগে নাটক করেছিল এইখানে, মনে আছে কিনা জানি না, ওর এখন মনে পড়বে। তখন আমরা রুজভেল্ট আইল্যান্ডে শুটিং করছিলাম, প্রপস নদীতে ফেলে দিছে। রহমতুল্লাহ তুই ও প্রপস, যেটা প্রপস ছিল, ওরা এটা ছিল প্রপস, দেখি নদীতে ভাসতেছে এরকম করে। অনেক বাতাস না, এটা আমার দোষ কেন? বাতাস আমাকে ধরে রাখতে বসে, কিন্তু আমাকে ওইভাবে সিরিয়াসলি বলে না। আমি ধরে গল্প করতেছি, দেখেছি প্রপস নাই, প্রপস পানির মধ্যে, কার দোষ? সেটাই কার দোষ? ছিল প্রপসে? আমারই ছবি। ও আচ্ছা, মানে তার তো অনেকগুলো। নাফিজা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধরো মিডিয়া লাইন যদি বলি, যে তুমি কি কাজ করবা নাফিজা? আমি ধরো একটা এখানে নাটক প্রোডাকশন হচ্ছে, আমি বলবো না যে আমি করব না, বিকজ আমি জানি না কালকে কি আমার ভাগ্যে আছে। হ্যাঁ, আমি হয়তো আজকে আমি এইটাই বলতে পারি, আমি যদি করিও বা নেক্সট আমি যদি ক্যামেরার সামনে আসি, আমি যেমন গুবদা গাবদা এখন, আমি যাতে আমার নিজেকে ফিট করে আসবো, অফকোর্স। কারণ আমার দর্শক আমাকে যেই নাফিজা দেখে ভালোবেসে এখনও মনে রাখে, হ্যাঁ, মনে করে বলে। সো আমাকে তো ওরকম হয়েই আমাকে আসতে হবে। সো আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, এখন গেলাম, একটা টাইমে আমি যেই ক্যারেক্টার করে আসছি, এখন গিয়ে একটা ভাবি বা পাশের বাসার এই ভাড়াটিয়ার বউ সে যে একটা অ্যাক্টিং করে চলে আসলাম, আমি তো করবো না, তাহলে আমি করবোই না। আমি আমাকে যদি ওই জায়গাতেই দেখতে চাই, তাহলে আমাকে ওরকম করে ফিট করেই আমি যাব। শ্রাবণ, তোমার একটা আমি তোমার কাছে জিজ্ঞেস করি, যে এখন বাংলাদেশে যে নাটক হচ্ছে, আর তোমরা যে আমলে নাটক করে আসছো, এখানে যে সময়টুকু নাটক করে আসছো, এর মধ্যে কোনো পার্থক্য কি দেখো? এটা বলতে গেলে অনেক কথা, অনেক কিছু। আমি শর্টকাটে একটা কথাই বলি, আমরা যা করে আসছি এখন তার কিছুই না। আমি এটা কিন্তু সবসময় বলি যে আসলে আমাদের পারিবারিকভাবে যে নাটকগুলো হয়, যে আমরা আগে দেখে আসছি বাংলাদেশে, বা আমরা প্রডিউস করে আসছি যে নাটকগুলো পরিবার নিয়ে দেখতে পারি, সেই নাটকগুলো কি এখন হচ্ছে? যেটা হচ্ছে, আমি এত জাজমেন্টে যাব না যে আগের ভালো বা এখন খারাপ বা কি। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট হয়তো ওই ভাইবটা বলতে পারবো যে মানে আমিও তো অনেক পরে শুরু করেছি, শ্রাবণ আপু, মিলাপু, এটা আরও আমি আর নাফিজা একসঙ্গে আমরা কাজ শুরু করেছি। তো আমরাও যে জায়গাটুকু থেকে পেয়েছি, ওইটা আসলে দুই জেনারেশনের মাঝখানকার একটা স্বর্ণযুগ পেয়েছি আমি আর নাফিজা। আমি শ্রাবণ আপুদেরকেও একদম কাছে থেকে পেয়েছি, আবার হচ্ছে আমাদের তাদের সিনিয়রদেরকেও পেয়েছি, আবার আমাদের পরের জেনারেশনদেরকেও পেয়েছি। তো ওই সময় যে শিল্পীর প্রতি ভালোবাসা, আত্মার টান, যে মানে একটা আপন করে নেয়ার, আমার হচ্ছে না, ও আমাকে জোর করে সে শিখাবে, বা আমরা যখন বিদেশে একসঙ্গে শুটিংয়ে গিয়েছি, আমি কি খাবো ও গিয়ে নিয়ে আসছে, বা ও কি খাবে আমি গিয়ে নিয়ে আসছি। আমি জানি না এখনকার শিল্পীদের মধ্যে ওই বন্ডিং, কারণ এটার একটা অনেক বড় কারণ হচ্ছে তখন আমাদের সেলফোন ছিল, কিন্তু সেলফোনে ইন্টারনেট ছিল না, আমরা ফেসবুক বা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম না। আর একটা কথা আমি মাঝখান দিয়ে বলি, এইভাবে না বললেও হয়, সেটা হচ্ছে যে এখন যারা আসছে, দেখেন চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, অনেক কিছু আসবে, এদের দোষ দিয়েও লাভ নেই, জেনারেশনের দোষ দিয়েও লাভ নেই, বিকজ স্কুলিংটা তারা পায় নাই। আমরা কেউ নাচ থেকে আসছি, কেউ অভিনয় মঞ্চ থেকে আসছে, কেউ আসছে, একটা স্কুলিং ছিল, জেনে শুনে আমরা মিডিয়াতে আসছি, কাজ করে আসছি। ওরা তো আমার মনে হয় না, একটা সবাই না, পর্যায়ে যে হারায় যায়। দেখো না, দর্শক এত হারাবে কিনা বছর ধরে জানি না, but, তোমাদের মনে রেখেছে এবং তোমাদের চায়, এটা কিন্তু একটা বড় দেখেন, পাওয়া। 3.5 বছর বয়স তোমাদের থেকে অভিনয়। আমরা নতুন করে নাচের জন্য মারও খেয়েছি মায়ের, এবং আমাদের একটা বলতে গেলে বললাম তো স্কুলিং ছিল, আমরা শিখে আসছি। তো এখন ওদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ ওদের তো আমাদের দেশে তো সেই জিনিসগুলো নাই এখন।
তো এই জেনারেশনের দোষ দিয়েও লাভ নেই আসলে, এত কথা বলেও কোনো লাভ নেই। আমার যেটা কেউ এখানে দোষ দিচ্ছে না, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা এখন আসলে হচ্ছে কিনা সেটা আমি জানি না, কিন্তু দেখে মনে হয় যে ওটা হচ্ছে না। হচ্ছে না, আমার কাছেও কারণ সেটা মনে হচ্ছে হয়। যে এখন আসলে নাটকটার পেছনে ভিউ কত হচ্ছে সেটা একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যদি আমি পর্দার পেছনের মানুষ হিসেবে ও চিন্তা করি। কিন্তু আগে কিন্তু ভিউ কত হচ্ছে সেটা ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে এটা একটা স্যাটেলাইট টিভি আগে তো চ্যানেলে view এর হ্যাঁ কোনো ব্যাপার ছিলই না। আমি একটা কথা বলি, আম সরি, আগে যেমন ছিল দেখতো যে তোমার কাজটা কতটুকু, মানে ও মানে ইয়ে করে করে, Caliber হ্যাঁ, কতটুকু আছে আর কাজটার। ইয়ে করে। আর এখন দেখো তোমার কাকে তুমি তোমার কাজে নাটকে সিলেক্ট করবা, তার কত যার কত ফলোয়ার, followers আছে। কত মিলিয়ন ফলোয়ার্স, তুমি কাজ পারো আমি কি না এটাই পারো বলতে চাচ্ছি, ওইটার ডাজন্ট ম্যাটার, তোমার ফলোয়ার কত এটা দেখে ওরা ডে বাই ডে সবকিছু চেঞ্জ হচ্ছে, মানে নতুন না ঠিক আছে, তোমাদের সবকিছুই ঠিক আছে, সবকিছুই ভাল লাগে শুনলাম। আমার মতে যেটা, আমি যখন আমার মনে হয় কি আমাদের ভাষাটা আসলে, আমি যেমন আমার বাচ্চাকে নিয়ে টিভি দেখব, বাংলা দেখব, সেই শুদ্ধ ভাষা, যে সত্যি বাংলার এটা আমি শেখাতে পারি না। মানে টিভি দেখে ওরা যে কিছু শিখবে শুদ্ধ বাংলাটা কি, এটা আমি শিখাতে পারি না। এই দুঃখটা আমার এখন মানে আমি ফিল করি ভাষাটা নিয়ে। আদারওয়াইজ যুগের সাথে যুগ চেঞ্জ হচ্ছে, মানুষের পছন্দ জেনজি অনেক কিছু চেঞ্জ হচ্ছে, নো কমপ্লেইন, বাট আমার মনে হয় ভাষার দিকে একটু খেয়াল করা উচিত। আর ওই শ্রাবণ যেটা বললো ওর সাথে একমত, যে স্কুলিং, এটা আমার মনে হয় হ্যাঁ ওটা আসলে খুবই দরকার। কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু একটু ফোকাস করা উচিত। স্কুলিংটাও তো অফকোর্স, আর আগে দেখো, আগে আর পরের বড় কথা না, আমি যেটা বিশ্বাস করি আমাদের টাইমে বা আগের আমরা সিনিয়রদের কাছ থেকে যেমন শিখে অনেক কিছু শিখে আসছি, হাতে ধরে আমরা নতুন হ্যাঁ বলে দিত যে এই ডায়লগটা এইভাবে আমাদেরও তাদের প্রতি যে রেসপেক্টটা, মানে দেখলে যে সিনিয়রদের দেখলে, এখন টু বি অনেস্ট আমি যে লাস্ট কাজটা করে আসছি, আমি বলবো না কবে করে আসছি, সিনিয়র কি ভাই সামনেই ধুমধাম বসে বসে সিগারেট খাচ্ছে, ওয়েভ খাচ্ছে, সিনিয়র মানে কি, ওরকম কোনো কিছুই নাই। এটা হয়তো বা সেটাই হচ্ছে স্কুলিং, সেটাই ওটা একই কথা। স্কুলিং কে শিখাবে তাদেরকে? স্কুলিংটা তো ফার্স্টে শুরুই হয় বাসা থেকে, নিজের বাসা থেকে, তাই না? সেটাই তো, এখন তো সবাই স্টার হয়ে যাচ্ছে, সেটাই মানে বুঝে নিতে হবে। এরা একটা নিমিষেই। পর্যায়ে যে কিন্তু হারিয়ে যায়। হ্যাঁ, বেশি দিন না, ওই fan follower কতদিন থাকে? হ্যাঁ, একটা পর্যায়ে যে হারিয়ে যাচ্ছে, সাস্টেইন করতে পারছে হ্যাঁ, না। আর শোনো, তোমাকে তো সব টাইপেরই কাজ করতে হবে তুমি যদি কাজ করতে চাও। course. তোমাকে তো জানতে হবে, আইছিলাম গেছিলাম খাইছিলাম করে কতদিন চলবে কাজ, Right. তাই না? তুমি তো এটা কন্টিনিউ করবে কতদিন? না, এটা একজন শুরু করে দিল, তারপর থেকে সবাই করে ফেললো। হ্যাঁ, না, তো এটা তো সব সময় তো এটা হবে সবাইকে না। দিয়ে তো সবকিছু মানায় না, সবাইকে দিয়ে তো সব কাজ হয়ও না। আর বোঝা যায় কাউকে ফোর্স করে যদি তুমি তাকে দিয়ে একটা শুদ্ধ একদম উচ্চারণ করা, মানে দরকার নাই তো তোমার, হ্যাঁ। তোমার যেই ক্যারেক্টারে যতটুকু দরকার সেটাই তো। আমার ফ্যামিলিতে আমি যেটা বলি, আমি কিন্তু আইছিলাম গেছিলাম খাইছিলাম, আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করি। আই এম ফ্রম বাংলাদেশ, আমাদের দেশটা মানে ভাষার জন্য মানে এত মানুষের মানে রক্ত দিয়েছে, এত ত্যাগ, এই জিনিসটাকে আমি বিলং করব আমার অন্তরের ভেতরে, সেটা আমার বাচ্চা শিখতে হবে। আমার বাচ্চা এখানে বর্ণ ইংলিশ বলবে, বাট যেই জিনিসটাকে আমি শিক্ষা দিয়েছি, ও আগে যেমন একটু বাংলা দেখে বলতো যাইছিলাম, এখন বলে আমি গিয়েছিলাম, শুদ্ধ বাংলা। সো আমার মনে হয় আমরা এত দূরে এত বছর ধরে থেকেও যদি বাচ্চাদের এই বাংলার জিনিসটা কি বা ভাষাটা কি শেখাই, তো ওয়াই নট বাংলাদেশে বসে যারা আছেন, যারা নাটক বানাচ্ছেন, যারা সাহিত্য চর্চা করছেন, তারা কেন এটা ফলো করছেন না? এটাই আমার কথা। শ্রাবণের দুটো মেয়ে কিন্তু খুব সুন্দর হ্যাঁ, বাংলা আমি বলে। এটাই বলতে চাচ্ছিলাম, শ্রাবণাপুর দুইটা মেয়েও তো এইখানে বর্ন, এত সুন্দর বাংলা ওরা বলে, মানে থ্যাংক ইউ শ্রাবণাপুর, ওরা কি নাটক এটা দেখে? ফুল ক্রেডিট তোমার। ওরা বোঝার সময় যখন ওদের বোঝে একটু, তখন থেকে কথা, বাসায় কোনো ইংলিশ চলবে না, যা ইংলিশ বাসার স্কুলে যায় বলবা,
বাসার বাসায় মধ্যে না। কোনো না তারপর English ওরা কিন্তু সিচুয়েশন বুঝে কিন্তু কথা বলে course, এখানে কিন্তু দুই অনেক বোন ইংলিশে কথা বলে, ওর যেমন রাবেয়া ও যদি ওর সেম এজের কাউকে দেখে ওরা কিন্তু ওদের মতো করে কথা বলে বাট কখনোই ওইভাবে দেখি নাই যে এমনি সামনে কথা হচ্ছে বা ওরা কোনো কিছু একটা বাংলা ছাড়া অন্য হ্যাঁ কিছু। অন্য কিছু হ্যাঁ। বলছে এটা 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 ভেরি গুড এটা মেইনটেইন করি আমরা যারা আছি ফিউচারে তুমিও করছো হয়তো হ্যাঁ। তুমিও করবে হ্যাঁ, ইনশাআল্লাহ। সুন্দর বাংলা বলে। হ্যাঁ সো এটা ভেরি ইম্পর্টেন্ট সবার কাছে একটু শুনবো মজার কাহিনী, বাংলাদেশের হোক শুটিং এ কি কি মজা করতাম? আমার কোনো মজা কাহিনী, আমার প্রত্যেক দিনই মজা। শুটিং এর সময় বাংলাদেশে কি মজা হতো? আচ্ছা আমি 17 বছর হয়ে গেছে মিডিয়াতে নাই, আমার অ্যাকচুয়ালি মনেও নাই। আচ্ছা শ্রাবণার আমার একটা মজার কথা বলি। হ্যাঁ, ও তো শুটিং ও তো বেশি নাটক করতো, শুটিং করতো, আমি তো মডেলিং, আমরা দুজনেই মানে আজকে কি কাজ হলো, ওটা কি হলো, ঈদের মধ্যে আমি আর শ্রাবণ, ঈদ ও সারা রাত কি কাজ করেছে ডাজন্ট ম্যাটার, আমি কি করেছি ডাজন্ট ম্যাটার, আমাদের দুজনে রিক্সা করে ঘুরতে হবে একই কাপড় পরে দুজনে ঈদের সময় ঈদের সময় এটা আমাদের করতে হবে। আমরা অনেক করেছি, আমাদের অনেক স্মৃতি। না সে ড্রেস ডিজাইন করে এবং সে ড্রেস সুন্দর পেইন্টিংও করে। আরেকটা জানলাম ড্রেস ডিজাইন ডিজাইনার মানে ছোট বোন শ্রাবণ আমার ডিজাইন করা ড্রেস পরে নাটক মিলা হোসেন করেছে। ঠিক পারে না। না ওর ছোট পারে বোন মিতা আর ওরা দুই বোনই খুব সুন্দর ড্রেস ডিজাইন করে এবং আমি ওদের ড্রেস ডিজাইন করা ড্রেস আমি পরেছি এবং ওনার পেইন্ট করা ড্রেস পরে আমি শুটিং করেছি, রিক্সা দিয়ে শুটিংও করে আসছি। হ্যাঁ আর রিক্সা দিয়ে তো আমাদের ঘুরতে হবে। ওটা আমার মোস্ট ফেভারিট। কখনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? কিসের বিড়ম্বনা? কিসের? ওই সময় কি বিড়ম্বনা? কিসের সেলিব্রিটি, কিসের কি? আমি ইচ্ছা মতো ঘুরতাম। ওই সেলিব্রিটি টেলিভিশন ভাব কিন্তু একটা মজার ব্যাপার ছিল শ্রাবণের, এই ব্যাপারটা না বললেই নয়, যেই জিনিসটা মজার ছিল, আমি তো অলওয়েজ একটু মানে আগে থেকে একটু মানে বলছি একটু টমবয় টাইপের একদম। তো একেবারে চুলটা এরকম করে দিয়েই ও রিকশায় উঠে মানে ওখানে মানে ওখানে ওই শটটা দিতে হবে ঈদের দিন। ঈদের ঈদের দিন এরকম সবাই একটু দেখাও, ওর কিরকম? সবসময় আমার signature, ওর চুলটা, ওর চুল সরাতেই হবে। এমন করে একটা ঝাঁকা এটা মারে আমার না অভ্যাস। তোরা খুব হিংসুক। আচ্ছা যেহেতু মিলা আপু আর শ্রাবণ আপুরটা বললো, এখন তোরা আমার কম্বাইন্ড একটা মজার গল্প বলি। বল আমরা অপেক্ষা সেটা করছি। হচ্ছে আমরা তো অফ স্ক্রিন দুজনকে সই বলে ডাকি, এটা তোমার জানা আছে কিনা জানি না। ওয়াও। একবার পহেলা ফাল্গুনের ওই রকম একটা সময় আমি, নাফিজা আর নাফা আমরা তিনজন মিলে কোনো একটা জায়গায় শুটিং ছিল বা কিছু ছিল, ওখান থেকে আমরা হ্যাঁ, গেলাম চারুকলায়। খেতে। চারুকলায়, হ্যাঁ চারুকলায় গেলাম তিনজন, হচ্ছে যে রিক্সায় এমনি করে উঠে মাথায় ফুল দিয়ে হ্যাঁ, আমরা সারা চারুকলা ঘুরে টুরে বেড়ায় খেয়ে দে তারপরে গেলাম নান্দুতে খেতে গেলাম, মনে আছে? তারপর ওখানে ওইটা আমাদের একটা ছবিও আছে, ফেসবুকে ছবিটা বেশ কিছুদিন পর পরে আসে মেমোরিতে memories-এ। আসে। তো ওইটাই আর কি, যেটা হচ্ছে যে, এবং হচ্ছে ওই সময় হচ্ছে ওই হাউসফুল, তারপর হচ্ছে ওই যে আমরা তখন না করছিলাম এই রেদন রোডে ওই যে কি জানি হাউসফুল না হ্যালো, দাঁড়া আমি করলাম হচ্ছে ওই দিন আমার হ্যালো শুটিং ছিল আর তোদের অন্য কিছুর একটা শুটিং ছিল, যেখানে তোর সঙ্গে আমার দেখা হয়েছে। ওই যে চারুকলায়। হ্যাঁ। কিন্তু আমাদের শুটিং শেষ হওয়ার আগে আমরা দুজন একদম একটা মিথ্যা বলে বাহানা করে পেট ব্যথা, মাথা ব্যথা কিছু একটা। হ্যাঁ, আর পারবো না এরকম করে পয়লা ফাল্গুন। হ্যাঁ, পয়লা তুমি ফাল্গুন তো আমাদের জানোই, ঢাকা ঘুরতে ইউনিভার্সিটি যাইতে TSC র হবে। ওদিকে সবাই হলুদ হ্যাঁ। শাড়ি ওই ফুল দিনকেও নিয়ে। shooting রাখে? ওদের কেউ হ্যাঁ। শুটিং রাখে? কেন রাখলো? কোনো একটা সিন ছিল যে ওই রকম ক্রাউড লাগবে বা কিছু, আমরাও গেছি, এখন আর তো মন টিকতেছে না, মন বসতেছে না শুটিং এ, আমরা খালি আচ্ছা বের হতে হবে, একটা ব্যবস্থা কর, কিছু একটা কর। তুমি তোমার ডিরেক্টরের মিথ্যা বলো, আমি আমার ডিরেক্টরের মিথ্যা বলো, বেড়ে যাই। ডিরেক্টর যদি দেখে যে এখন এখন দেখলে আর কি হবে? এত বছর পরে সেই নাটক অনিয়ার হয়ে শেষ। ভালো To be একটা honest, একটা মানুষ। কথা বলি, এই যে তুমি যখনই বললা না তোমার এই প্রোগ্রামের কথা, আমার চেয়ে বেশি কিন্তু ও আমাকে পুশ করছে, জানো? বলে কি করো 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 করো। এটা কিন্তু সবচেয়ে এটা বড় বিশাল পাওয়া, ব্যাপার। সবকিছু একটা সাপোর্ট, একটা বিগ মানে সাপোর্ট। এই এটা রিলেটেড মিডিয়া রিলেটেড কোনো কিছু হলে ও বলে কি করো না কি, আমি আগে আমার নিজেকে ফিড করি, তারপরে বলে কি কি তো কিচ্ছু হবে না, করো, এইভাবেই তুমি সুন্দর। মানে ওর কাছে মনে হয় এমনই হয় হাজবেন্ডরা, না? সব হাজবেন্ড হয় না, তুই লাকি। দেখতে দেখতে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আচ্ছা কারণ আমাদের আড্ডা তো আর চলতেই আমরা চলতেই থাকবে। শুধু দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এই আড্ডা
থামাবার না, এই আড্ডা চলতে থাকবে আর এই আড্ডা চলতে চলতে নেক্সট ঈদ পার হয়ে যাবে। সো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অলিভ আহমেদ, RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সাথেই থাকবেন আর আমাদের এই আড্ডা চলতেই থাকবে। এখন সবাই মিলে যদি বা কেউ কিছু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমরা সবাই একসাথে দর্শককে ঈদ মুবারক বলি, জানাই। ঈদ মুবারক।